বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞান দশম শ্রেণীর পাঠ্য বই। তো এই বইটা তো বন্ধুরা এই বইটা হচ্ছে এনসিইআরটির বই এবং তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই বইটা এনসিইআরটির বই বটে এবং আমরা এই বইটার থেকে আলোচনা করছি। কেন আলোচনা করছি তার কারণ আপনারা সকলেই জানো। রেলের এক্সামের জন্য এনসিইআরটির বইগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা এই বইটা যদি কিনতে চাও তোমরা বাজারে গিয়ে দেখতে পারো, তোমরাও পেয়ে যেতে পারো। যদি না পাও, দেখো এই বইটা আশা করি আপনারা বাজারে নাও পেতে পারো। যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে যে আমরা বাজার থেকে বইটা কিনতে পেরেছি। তো চলো আর বেশি কিছু বলছি না, আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকের যেটা আমাদের যে বিষয় আলোচনা হবে সেটা হচ্ছে আমরা দেখে নেব এই যে ক্লাস 10-এর যে বইটা রয়েছে, এই বইটাতে কতগুলি চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ অধ্যায় রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় কিন্তু এখানেও কিন্তু 16টা অধ্যায় রয়েছে। এর আগে আমরাও সেই ক্লাস 9-এর যে বইটা দেখলাম সেখানে কিন্তু 15টি অধ্যায় ছিল। তো এখানে আমরা একটা অধ্যায় বেশি পাচ্ছি। তো এই অধ্যায়গুলো ইম্পর্ট্যান্ট এবং এগুলোর থেকে আপনাদের প্রশ্ন দেবেই এবং আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কেমন কোন প্রশ্ন এসেছিলো প্রিভিয়াস ইয়ারে। চিন্তার কোনো কারণ নেই। এবং আমরা এই চ্যাপ্টারগুলোকে সম্পূর্ণ আলোচনা করছি না, আমরা যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা আলোচনা করছি যাতে আপনাদের সময়টা অনেক বেঁচে যায়। তো চলো আজকের যে আমাদের প্রথম চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো দেখো, দৈনন্দিন জীবনে সংঘটিত হয় নিম্নলিখিত এমন বিষয়গুলির কথা মনে করো এবং ভেবে বলো কি ঘটে। গ্রীষ্মকালে ঘরের উষ্ণতায় দুধ রেখে দেওয়া হয়, তাহলে কি হবে? লোহার তৈরি তাওয়া পাত্র বা পেরেক আর্দ্র বাতাসে রেখে দেওয়া হলে কি হবে? আঙুল গেজিয়ে ওঠে। আঙ্গুর খাবার রান্না করা হয়। তো এইসব ঘটনাগুলা তোমরা দেখবে কি হচ্ছে বলো, তোমরা যদি জানো। তো চলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পরীক্ষা করছে, একটা ম্যাগনেসিয়ামের ফিতাকে কি করছে, আগুনে পোড়াচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অদক্ষেপ পড়ে যাচ্ছে নিচের দিকে, এই দেখো পড়ছে। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই সমস্ত কিছু আমরা জানবো এই চ্যাপ্টারটিতে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের ফিতাকে টুকরোটি যখন আমরা চকচকে সাদা শিখা সহ জ্বলছে এবং সাদা গুঁড়োতে পরিণত হয়েছে, সেই গুঁড়োগুলোর ম্যাগনেসিয়াম অক্সাইড গুঁড়ো বলে। তাহলে ওই যেটা আমাদের তোমাদের এখানে প্রশ্ন এসেছিলো প্রিভিয়াস ইয়ারে যে ম্যাগনেসিয়ামের ফিতাকে যদি পোড়ানো হয় তাহলে কি উৎপন্ন হবে, তো তখন আপনার অবশ্যই বলবেন ম্যাগনেসিয়াম অক্সাইড। এবারে দেখো, এই যে আমরা দেখছি বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এখানে তো রাসায়নিক একটা বিক্রিয়া হলো এই ম্যাগনেসিয়াম ফিতাকে পোড়ানোর ফলে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া এটা সংঘটিত যখন হবে, সে হয়েছে কি না তা আমরা বোঝার জন্য যে কোনো একটি পর্যবেক্ষণ আমাদের সাহায্য করবে। তো দেখো কী অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ আমরা যার সাথে বিক্রিয়া করবে তার অবস্থার পরিবর্তন হবে, বর্ণের পরিবর্তন হবে, গ্যাসের নির্গমন হবে, হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তন হবে। তো এই সমস্তগুলো কিন্তু আমাদের হয়ে থাকে যখন আমাদের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে সেই সময়। এবার রাসায়নিক সমীকরণ আমাকে কেমনভাবে লিখতে হবে সেটা আমরা জানবো। তার আগে আমরা জানি না রাসায়নিক সমীকরণ জিনিসটা কী, অর্থাৎ কোনগুলোকে আমরা কী পদার্থ বলছি সেগুলো জেনে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে ম্যাগনেসিয়ামকে আমরা অক্সিজেনের সাথে মিক্সিং করছি এবং এই দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। সেটা হচ্ছে কি, তীর চিহ্ন দিয়ে আমাদের এই বিক্রিয়জ পদার্থগুলোকে দেখা হচ্ছে, অর্থাৎ আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণে, তোমরা দেখতে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক পদার্থ এবং যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি, যেটা ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা তৈরি হলে সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আপনারা জিনিসটা বুঝতে পেরে গেছো, হ্যাঁ। এবং তীর চিহ্ন অগ্রভাগটি বিক্রিয়াজাত পদার্থের দিক থেকে এবং বিক্রিয়াটির দিক নির্দেশ করছে। তাহলে তীর চিহ্নটা কী করছে, অগ্রভাগটি কী করছে, বিক্রিয়াজাত পদার্থের দিকটা নির্দিষ্ট করছে যে এটা বিক্রিয়াজাত পদার্থ রয়েছে, এবং আরেকটা কি বিক্রিয়াটার দিক নির্দেশ করছে যে এটা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো
তোমরা বুঝতে পেরে গেছো যে বিক্রিয়ক পদার্থ কোনগুলো হবে এবং বিক্রিয়াজাত পদার্থ কোনগুলো হবে। তো চলো এরপর আমরা জানবো যে রাসায়নিক সমীকরণের লিখন পদ্ধতি সেটা আমরা কেমনভাবে লিখবো। তো অবশ্যই তার আগে আমাদের সংকেত জানতে হবে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত মনে রাখতে পারো, তবে এই সমীকরণটা আমরা লিখতে পারবো। তো দেখো ম্যাগনেসিয়ামকে আমরা Mg লিখি, অক্সিজেনকে আমরা O2 লিখি, এবং যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে দেখো সমীকরণটা আমাদের সমান নেই। কেন নেই? কারণ এখানে অক্সিজেনের দুটো পরমাণু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অক্সিজেন এখানে কি রয়েছে, একটাই পরমাণু রয়েছে। তাই এটা আমরা একটা ব্যালেন্স পাচ্ছি না, অর্থাৎ পরমাণু দুদিকে কিন্তু অসমান রয়েছে, তা আমাদের দুদিকে সমান করতে হবে। হ্যাঁ, তো যদি সমান হয় তবে আমরা সেই সমীকরণটাকে বলবো সমিত সমীকরণ। যখন আমরা দুদিকের পরমাণুগুলো সমান হবে তখন আমরা সেটা বলবো সমিত সমীকরণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে তোমাদের, এই দেখো সমিত সমীকরণ বলবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমীকরণটা রয়েছে এটা আমরা কি বলবো তখন, সমতাবিহীন সমীকরণ এটা। তাই এটা আমাদেরকে ভালোভাবে লিখতে হবে, অর্থাৎ দুই দিকেই যে পরমাণুটা থাকবে সেটা সমান সমান থাকে। অর্থাৎ এইদিকে যে তোমরা দেখতে পাচ্ছ দুটো অক্সিজেন, এদিকেও যেন দুটো অক্সিজেনই থাকে। তার জন্য আমাদের কীরকম কিছু নিয়ম আছে, তো দেখো সেগুলো অবশ্যই আমরা জানবো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তাছাড়া আপনার বুঝতে পারবে না। তো দেখো রাসায়নিক সমীকরণ লেখার যে পদ্ধতি, তো এর আগে আমরা ক্লাস 9 যখন আমরা পড়েছি ভরের নিত্যতা সূত্র, সেটা তোমরা সকলে জানো। এটা কি বলছে ভরের নিত্যতা সূত্র, সেটাতে বলা আছে যে রাসায়নিক বিক্রিয়ার ভরকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। তাহলে যে আমাদের যে রাসায়নিক এখানে বিক্রিয়াটা হচ্ছে, এখানে ভরটা কিন্তু সৃষ্টি করতে পারবে না, আবার ধ্বংস করতে পারবে না। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াজাত যে পদার্থের মধ্যে উপলব্ধ মৌলগুলির যে মোট ভরটা থাকবে, অর্থাৎ এই যে বিক্রিয়াজাত যে পদার্থ এখানে রয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে তোমরা ছবি এই একটা সমীকরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড এটা বিক্রিয়াজাত পদার্থ, তাহলে এটার যা ভর থাকবে, হ্যাঁ, আর বিক্রিয়ক পদার্থের মধ্যে যে ভরটা থাকবে সে দুটো অবশ্যই সমান হবে। অর্থাৎ এদিকের ভর এবং এদিকে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর এবং এই দুটো যোগ করে যে ভরটা হবে সে ভরটা এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের ভরটা কী হবে, সমান থাকবে। এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র, এটা আপনারা সকলে জানো। অর্থাৎ যদি আমরা শর্ট করে বলতে যাই, যদি বইয়ের ভাষায় বলতে চাই, যেখানে আপনাদের লেখা আছে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং পরে প্রতিটি মৌলিক পদার্থের মোট পরমাণুর সংখ্যাটা কী হবে, সমান থাকবে। তাই সমতাবিহীন রাসায়নিক সমীকরণের সমতা বিধান আমাদের করতেই হবে, বুঝতে পারছো? তো চলো একটা উদাহরণ সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমনভাবে আপনারা সমতা বিধান করতে পারবে, যেটা একটা সমিত সমীকরণ তৈরি হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ, যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফেট এবং হাইড্রোজেন বিক্রিয়জাত পদার্থ। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এদিকে তোমরা দেখতে পাচ্ছ পরমাণুর সংখ্যা। তোমরা দেখো সমীকরণটা Zn, এখানে Zn এইদিকে পরমাণুর সংখ্যা 1 রয়েছে, এদিকেও 1 রয়েছে, ঠিক আছে। এইচের পরমাণুর সংখ্যা এদিকে 2 রয়েছে, এদিকেও 2 রয়েছে, ঠিক আছে। সালফারের পরমাণুর সংখ্যা এদিকে 1 রয়েছে, আর এদিকেও 1 রয়েছে। অক্সিজেনের এদিকেও 4 রয়েছে, এদিকেও 4 রয়েছে। তাহলে এখানে একটা মানে কি এই সমীকরণটা একটা মানে কি বলবো, দুদিকে পরমাণুর সংখ্যা কি সমান আছে? হ্যাঁ আছে, আছে কি না? অবশ্যই আছে। তাই একটা সমিত সমীকরণ এটা হয়ে গেল। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কি না বলো, অবশ্যই আপনারা বুঝতে পারে যাবে। দেখো দুদিকে পরমাণুর সংখ্যাটা কী রয়েছে, সমান রয়েছে, তা একটা হচ্ছে সমিত সমীকরণ। এবার তোমরা এই যে দেখো Fe প্লাস H2O, তীর চিহ্ন দিয়ে দেখা আছে Fe3O4 প্লাস H2O, H2O নয় H2। তো দেখো এখানে Fe1, এখানে Fe3 হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে H2, এখানে H দুটো রয়েছে, এখানে H2 ঠিক আছে। অক্সিজেন এখানে দেখো 4টে আছে, এখানে অক্সিজেন একটা আছে। তাহলে এখানে আমাদের কিন্তু গণ্ডগোল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই বিক্রিয়াটাতে ভালো করে এবার দেখো তোমরা, হ্যাঁ, স্কিপ করবে না, আমি বারবার বলছি, কিন্তু তাছাড়া বুঝতে পারবে না। দেখো এখানে Fe1, এখানে Fe3 হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এখানে হাইড্রোজেন দুটো এখন ঠিকই আছে, অক্সিজেন একটা, এখানে 4টা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে যে আমরা যদি পরমাণুগুলো যদি গণি তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। যখন আমরা এই দিকটা গণতে যাব তখন আমাদের কত হবে, 4 আর 2 6 আর 3 9 হয়ে যাচ্ছে। তাহলে এদিকে 9, এদিকে 4 হয়েছে, তাহলে আমাদের এটা কিন্তু সমীকরণটা আমাদের সঠিক নয়।
তাই এই সমীকরণটা আমাদের সঠিক করতে হবে। তার জন্য আমরা প্রথমে কী করব, যে আমাদের দেখতে হবে যে সব থেকে বেশি কোথায় চেঞ্জ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অক্সিজেনের এখানে 4 হয়ে গেছে, তাহলে এটাকে আগে আমাদেরকে ঠিক করতে হবে, বুঝতে পারছো। তাই আমাদের H2O এখানে অক্সিজেন রয়েছে, তো এখানে আবার 4 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এই দেখো এখানে 4 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে 4 হয়ে গেল। এবার দেখো আমাদের যেটা তৈরি হলো সেটা এটা তৈরি হয়েছে, এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে, তাহলে H2O এখানে দেখো এখানে O4 হয়ে গেছে। এবার দেখো 4 আর 2 6টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে না 8টা হাইড্রোজেন এখানে হচ্ছে, এখানে 2টো হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে এবার হাইড্রোজেনটা আমাদের ঠিক করতে হবে। তাই এখানে হাইড্রোজেনকে আমরা কী করছি, 4 দিয়ে গুণ করে দিচ্ছি আবার। তখন দেখো এবার এটা তৈরি হয়ে গেছে, তোমরা অন্য স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে। এবার দেখো সমাধানটা, এবার আর একটা গন্ডগোল রয়েছে, তোমরা দেখো ভালো করে। এখানে দেখো Fe3 রয়েছে, এখানে Fe কিন্তু 1-এ রয়েছে, তাহলে এটা আমাদের এবার শেষে চেঞ্জ করতে হবে। দেখো Fe-কে আমরা 3 দিয়ে গুণ করছি, তখন দেখো এটা হয়ে যাচ্ছে। এবার দেখো সমাধানটা ঠিক হচ্ছে। তো এটা হচ্ছে একটা সমিত সমীকরণ, এরকমভাবে কিন্তু করা হয়। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে পারো। সমীকরণ একেবারে সোজা জিনিস বন্ধুরা, এটা আর কিছু নয়। তো এই যে এবার এখান থেকে তোমাদের যে প্রশ্নটা হতে পারে, এই সমীকরণ একটি সমিতি সমীকরণ, তোমরা দেখতে পাচ্ছ এটা, তাহলে রাসায়নিক সমীকরণ সমতা বিধান করার জন্য এই পদ্ধতিটিকে আমরা বলি হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি। তাহলে রাসায়নিক সমীকরণের সমতা বিধান করার জন্য কি বলছি ভালো করে দেখো, শুনো। রাসায়নিক সমীকরণের যখন আমরা সমতা বিধান করব, সেই সমতা বিধান করার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করব সেটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি। আশা করি আপনার জিনিসটা বুঝে গেছো। এবার যেখান থেকে আপনাদের কিন্তু প্রশ্ন দিয়েছিল সেটা আপনাদেরকে মনে করে দিই, যদি তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো তাহলে তোমরা সকলে জানো যে এই প্রশ্নটা হ্যাঁ সত্যি এসেছিলো। তো কী সেটা, আমরা বেশি কিছু যাব না। দেখো, আমরা রাসায়নিক সমীকরণ আরও তথ্যপূর্ণ করে তুলতে বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থের সংকেতের পাশাপাশি তাদের ভৌত অবস্থাটা আমরা উল্লেখ করে দিই। তোমরা দেখবে এই যে সমীকরণ দেখো, এফের পাশে আমরা ব্র্যাকেট দিয়ে এস লিখে দিচ্ছি, কেন লিখছি তার কারণটা তোমরা এবার দেখো। দেখো আমরা এই যে গ্যাসীয় অবস্থা যখন আমাদের বুঝাবে যে মূলটা গ্যাসীয় অবস্থা রয়েছে, তখন তার সামনে আমাদের জি লিখে দেবো। তোমরা এখানে H2O, এটা গ্যাস কী করি, এটা তো জল, এটা তো তরল, তাহলে তরল হলে আমরা তো H দিব না, তো বন্ধুরা সরি জি দিব না। তো এখানে দেখো, এখানে তোমার লেখা আছে, দেখো লক্ষণীয় বিষয় জি একটি জলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এটা কেন করা হয়েছে, কারণ জলের পরিবেশনে জলীয় বাষ্প ব্যবহার করা হয়েছে, তাই এখানে আমরা H2O-কে আমরা জলীয় বাষ্প হিসাবে ব্যবহার করছি, তাই এখানে আমরা জি দিয়েছি, বুঝতে পেরেছ। তাহলে জলীয় বাষ্প যখন বুঝাবে তখন আমরা জি দিয়ে তার সামনে লিখে দেবো পাশাপাশি, এবং যখন তরল বুঝাবে তখন এল লিখবো, যখন জলীয় দ্রবণ বুঝাবো তখন আমাদের কিউ লিখবো, এবং কঠিন পদার্থ যখন বুঝাবে তখন আমরা এস লিখবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এপি, এটা কি এস দিয়ে আছে, মানে কি এটা একটা কঠিন পদার্থ আছে। H2O এখানে জি দিয়ে আছে, মানে এটা গ্যাসীয় অবস্থায় আছে, এখানে তরল নেই বন্ধুরা। আর তারপরে যেটা তৈরি হচ্ছে সেটা এখন এস, অর্থাৎ এটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে, এবং H2O অর্থাৎ H2O এর কি একটা গ্যাস, তাই এটা আমরা জি দিচ্ছি এখানে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরে গেছেন। তোমাদের এখানে কী প্রশ্ন এসেছিল, যে আমাদের জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণকে আমরা কীভাবে আমরা উপস্থাপন করে থাকি, কোন চিহ্নটা দিয়ে, সেটা হচ্ছে এ কিউ। এটা তোমাদের প্রশ্ন হয়েছিল, একেবারে সোজা প্রশ্ন হয়েছিল, বুঝতে পেরেছ। এবার দেখো, কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শর্ত, যেমন উষ্ণতা, চাপ, অনুঘটক ইত্যাদি সমীকরণের তীর চিহ্নের উপরে কিন্তু লেখা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে এরকম কিন্তু লেখা হয়ে থাকে। এবং এই যে ভৌত অবস্থা, এটা কিন্তু অনেক সমীকরণ না লিখলেও চলে, বুঝতে পেরেছ। তো এই হচ্ছে ব্যাপার, সেরকম আর কিছু নয়, যেগুলো আপনাদেরকে বলে দিলাম সেগুলো ইম্পর্ট্যান্ট। এবার যেটা ইম্পর্ট্যান্ট আপনাদের আছে বন্ধুরা, তো সেটা কি আজকে শুরু করা যাবে? তো অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, নাকি অন্য দিন হবে এটা বন্ধুরা তোমরাই বলবে, যেটা অন্য দিন হলে ভালো নাকি আজকে হলেই ভালো। দেখো, একটা অন্য টপিক শুরু হবে, তাই আপনাদেরকে বলছি যে এখানে আজকে হলে ভালো কি অন্য দিন হলে ভালো, হ্যাঁ তোমরাই বলবে। তো বন্ধুরা দেখো, টাইম তো হয়ে গেছে এখন 14 মিনিট। তো তোমরা অনেকে বলছো যে দাদা যে ভিডিওটার টাইমটা বাড়াও। তো বন্ধুরা, আমরা টাইম বাড়াবো, কিন্তু তোমরা অনেকে সেটা ওয়াচ করো না, স্কিপ করে করে চলে যাও, সেতে কিন্তু আপনাদের এই ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আমরা ভাবিছি যে টাইমটা
একটা 15 মিনিট 20 মিনিটের মধ্যে রাখার, যাতে সবাই দেখে, মানে কম সময়ের মধ্যে আপনাদের যাতে সময়টা বেশি না লাগে, তার জন্য কিন্তু আমাদের এই অভিনব প্রচেষ্টা। বুঝতে পেরেছো? তো আজকে আমরা যেটা শিখলাম সেটা কী শিখলাম, রাসায়নিক সমীকরণ শিখলাম, যেটা কেমনভাবে আমাদেরকে করতে হয়, এবং বিভিন্ন পদার্থের ব্র্যাকেটের মাঝে যে যে এল লেখা থাকে বা এস লেখা থাকে বা এ কিউ লেখা থাকে, তো এগুলোর মানেটা আমরা বুঝতে পারলাম কী জিনিস। হ্যাঁ, তো এই শব্দগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং কোনটা বিক্রিয়ক পদার্থ এবং কোনটা বিক্রিয়জাত পদার্থ, এবং সব কিছু আপনাদেরকে বলে দিলাম। তো এরপরে আমাদের যেটা আলোচ্য বিষয় হবে সেটা খুবই ইন্টারেস্টিং, এবং এখান থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। তো সেটা কি, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া রয়েছে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা একে একে আলোচনা করব পরের ভিডিওতে। তো অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমরা এখানেই শেষ করছি, এবং সকলকে ধন্যবাদ।